আসলে আপনারা জানেন যে জুলাই আগস্টের যে নির্মম ঘটনা আর ওই ঘটনার প্রেক্ষিতেই আজকে যে ট্রাইব্যুনাল আমাদের 5ই আগস্টের বিজয়ের পরে এই ট্রাইব্যুনালটা গঠন হয়েছে। এখানে আজকে আপনার পৃথিবীর ইতিহাসের এক জঘন্য খুনির বিচারের আজকে রায় হবে একটা। তো ওইটাই রায়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত, তো আমরা বেশ আহতরা এই রায়টা দেখার বা শোনার অপেক্ষায় এখানে আসছি। এবং আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যেন খুনি হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর সর্বোচ্চ শাস্তির যে আমাদের এখানে বিধান আছে যে আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখা ফাঁসিতে, এটাই লাগবে সর্বোচ্চ। এমনি ফাঁসি দেওয়া, তারপরে একটু মানে আপনার এটার সাথে সংযোগ করে মানে ঝুলিয়ে রাখা হয়, এটা হলো সর্বোচ্চ শাস্তি আমাদের বাংলাদেশে। কিন্তু আমরা আসলে চাই যে আরও যেন মানে এর হাসিনার যে অপরাধ করছে এই অপরাধ আসলে এই ঝুলে ফাঁসি দিলে এটা কম হয়ে যায়। আসলে আমরা চাইছিলাম যে শাহবাগ মোড়ে তাকে বেঁধে রাখা হইতো এবং সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত মানুষ যুক্তা নিক্ষেপ করতো। এরকমভাবেই আসলে আমরা চাইছিলাম একটা শাস্তি দেওয়া হোক। আর ওই শাস্তিটা দিলে কী হতো, সারা জাতি জানতো এবং বিশ্বও জানতো যে হ্যাঁ এরকমভাবে তাদের মানে তাদের মৃত্যুদণ্ডটাও খুব জঘন্যভাবে কার্যকর করা হয়। এই জিনিসটা যখন জানতো তখন ভবিষ্যতে কেউ স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার দুঃস্বপ্ন দেখতো না। এটা একটা ভালো যদি আমরা এই দাবিটা আমরা এখনও করতেছি, যেন এই দাবিটা বিবেচনা করে রাষ্ট্র, এই যে দাবিটা যেন বিবেচনা করে যে এই বিশেষ কিছু হত্যাকাণ্ডের ক্ষেত্রে বা এই যে ট্রাইব্যুনাল বিচারের ক্ষেত্রে যেন তাদের রায়গুলো বা ফাঁসির পরিবর্তে যেন ভিন্ন পন্থায় তাদের মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়, এরকম যেন একটা সংশোধনী আনে, এটা আমরা দাবি করব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আসলে কি আমি নিজের কথা বলি, এখানে আমার অনেক সময়ের আহত আছে। আমি হলো 18 জুলাইয়ের আহত, এবার ফার্স্ট স্টার্টিংয়ে যে 18 জুলাই আহত। আসলে ওই সময় যখন আমি আহত হয়ে আমি হাতে ইট নিয়ে নামছিলাম, পুলিশের দিকে ইট করছিলাম, তখন আমাদের ছিল যে জালেমের বিরুদ্ধে একটা যেন আমি প্রতিবাদ করি, এরকম একটা আমরা চিন্তা নিয়ে যে আমার যেন শেষ জীবন গেলে যাক। আমরা কিন্তু জীবনের মায়া করি নাই। যেমন আমি পুলিশের একবারে ঠিক ব্যারিকেডের সামনেই হই, যখন থ্রো করতে যাই পুলিশ আমার দিকে গুলি ছুড়ে। তো ওই সময়ের আহত, এবং ওই সময় আমরা আসলে এটা চিন্তা করি নাই যে এটা দেশটা স্বাধীন হবে বা এরকম যে নতুন একটা আসবে। ওই সময় আমরা 18 জুলাই তো আসলে ফার্স্ট টাইমে কেউই বুঝতে পারে না, কিন্তু আমরা চেয়েছিলাম যে জালিমের বিরুদ্ধে অন্ততপক্ষে যদি আমরা মারাও যাই যেন অন্ততপক্ষে জালিমের বিরুদ্ধে যে একটা ইট নিক্ষেপ করছে এই কথাটা যেন অন্ততপক্ষে উপরে যে আল্লাহকে বলতে পারি যে আমি তো জালিমের কোনো কিছুকে করি নাই, সমর্থন করি নাই, তার বিরুদ্ধে দাঁড়াইছি, ওই জায়গা থেকেই করছি। তারপরে আমি আসলে 29শে জুলাই একটা মানে টিকটকে বা এরকম পোস্ট দিই যে বিজয় আসবে ইনশাল্লাহ। ওই সময় তো আমি আসলে আহত হয়ে এবং দুর্বিষহ যেটা বললেন যে ওই সময় স্মৃতি, এগুলো তো আসলে মনে করা খুবই কঠিন। যেমন আমি ওই দিন 18 জুলাই বৃহস্পতিবার ছিল, আপনারা হয়তো জানেন যে মহরমের দ্বিতীয় রোজা ছিল, আমি কিন্তু রোজা ছিলাম ওই সময়। এই মহরমের দ্বিতীয় রোজা আমি যখন আহত হই প্রায় 6-6:30 দিকে সন্ধ্যা, ওই সময় থেকে আমাকে আমার আশ্রয়দাতা আমার যে আন্দোলনকারী আসলো তারা ধরে আমাকে রাস্তা থেকে, আমি আসলে আমার চলার মতো কোনোই ছিল না, 2 পা প্যারালাইসিস মতো, 2টা লিগামেন্ট আমার ছেঁড়া 2 পায়েরই। তো ওরা কি করছে, আমাকে 4-5 জনে একবার আলগা ধরে দোকানের ভিতরে রাখছিল। এখন ওই দোকান থেকে বের হয়ে যে আমাকে হাসপাতালে নিবে ওই সুযোগও ছিল না, মানে পুরা দোকানটা ঘিরে রাখা ছিল বিজিবি দিয়ে, তারপরে মনে করেন যে আপনার ওই যে পুলিশের দিয়ে, আবার ওই দোকানের শাটারের নিচ দিয়েও টিয়ারসেল মারছে পুলিশ। এতটা জঘন্য, আমরা ওখানে নখ মুখ বন্ধ করে বসেছিলাম। এখন আমাকে নিয়ে তারা কীভাবে রইবে, তাদেরও জীবনের আছে। আমরা অনেকজন ওখানে আটকা পড়ি, কিন্তু আমি তো যেহেতু হাঁটতে পারি না, আমাকে আলগা, আমি একটা ওজনের লোকও, তো ওরকমভাবে আলগা নেওয়াও তাদের পক্ষে সম্ভব না কোনো হাসপাতালে ওই সময় স্মৃতি। তখন কি করছে, আমি এক রাত ওখানে ছিলাম এই চিকিৎসা মানে অবস্থায়, কোনো আমাকে প্রাথমিক কোনো চিকিৎসা কোনো কিছুই করা হয় না, শুয়েছিলাম ওই জায়গায়। পরের দিন আমি অন্তত আমার এক রিস্কাওয়ালা ভাই আছে এবং কিছু আহত যোদ্ধা ভাই আছে, এই যে আমাদের সহযোদ্ধা ভাই ছিল, তারা মিলে আমাকে আসলে হাসপাতালে নিয়ে যায়। একটা রিস্কাওয়ালাকে পাই, তাকে বলে রাখি আসলে যে ভাই যদি কখনো ফাঁকা হয় তাহলে আপনি আমাকে নিয়ে যান। তখন ওই রিস্কাওয়ালা ভাই কি করছে, আশেপাশে খেয়াল রাখছিল এবং ঘুরতেছিল। হঠাৎ করে যখন দেখছে যে একটু ফাঁকা হয়েছে, পুলিশে যে খাওয়া দাওয়া দুপুর নামাজের পরে খাওয়া দাওয়া করতে গেছিল, আমি কিন্তু 19 জুলাই চিকিৎসা নিই। এই 19 জুলাই তখন কি করছে, রিস্কাওয়ালা প্রায় সন্ধ্যার আগে করছে যে সে নিজেই কোলে করে আস্তে করে আমাকে তো হ্যাসরা, মানে দোকানটা ভিতরে ছিল, হ্যাসরায় নিয়ে সে কোলে করে উঠে লাস্টে আলমানার হাসপাতালে নিয়ে আমাকে চিকিৎসা দেয় ওই সময়। এটা আসলে দুর্বিষহ ঘটনা। এবং আমি চিকিৎসা নিয়ে যখন বাসার দিকে যাই, ওই সময় হাসপাতালের কর্তৃপক্ষ বলতেছে ভাই আমার ওই সময় ভর্তি থাকার কথা ছিল। হাসপাতাল বলতেছে যে ভাই আপনাকে যদি এখন এখানে রাখি আমাদের এই হাসপাতালের সমস্যা হবে, আপনার জীবনেরও নিরাপত্তাহীনতায় ভুগবেন এবং আমাদের হাসপাতালের সমস্যা হবে, যদি আপনি সুযোগ পান কাউকে নিয়ে আপনি চলে যান। তখন আমি আরেকটা রিক্সা, প্রায় 3-4টা রিক্সা ওই সময় পাল্টায় তারপর আমি আসলে যাই। দুর্বিষহ ঘটনা। তখন আমি আসলে যে বাইরে কি ঘটতেছে 19 জুলাই এটা আমি জানতে পারি ঠিক ওই হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার পরেই জানতে পারি যে বাইরে এই ঘটনাগুলো ঘটতেছে, যে যে গুলি বা এখন যার নির্দেশে এগুলো হয়েছে
তারই মামলার রায় হচ্ছে, এই ব্যাপারটা এটা একটা আনন্দ, তো এটা মনের ভিতরে আনন্দ কাজ করে। সাথে সাথে ওই যে আমার শহীদ ভাইদের কথা সবচেয়ে মনে পড়ে, তাদের সাথে কী হয়েছে আমার কাছে সবসময় আসলে কিছু ঘটনা যেমন ভোলার মতো না, যেটা আছে যে আপনার আশুলিয়ায় যে ঘটনাটা, যে ওই স্মৃতিটা বেশি মনে পড়ে যে লাশের সাথে কী হয়েছে। তারপর আমি প্রায় সময় আপনার জানেন যে বুদ্ধিজীবীতে যাই, যেখানে 114টা কবর আছে আমাদের ভাইদের, যেটা আজ পর্যন্ত এখনও হদিশ হয় না, যেখানে বিদেশ থেকে আপনারা জানেন যে ওই এক্সপার্ট আনা হয়েছে যে তাদের এই পরিচয়গুলো জানার জন্য। ওই সব স্মৃতিগুলো আসলে মনে পড়ে, একদিকে একটা আনন্দেরও কাজ করতেছে যে ওর একটা বিচার আমরা হয়তো বা দেখতে পারতাছি, এটা একটা আনন্দ যেমন কাজ করতেছে, আবার ওই কষ্টগুলো মনে আসতেছে, ওই স্মৃতিগুলো। যেমন আমি গত রাতের থেকে ওই স্মৃতি যে আমার সাথে কী করতে পারতো, যেমন আমিও লাশ হতে পারতাম। আমার কাছে যেমন গত রাতে, যেমন আজকে রায় হবে, আমার গত রাতের থেকেই শুধু এটাই হইতেছিল কী ঘটছে আমার ভাইদের সাথে, যেমন বিভিন্ন লাশগুলো সামনে আসতেছিল, ইয়ামিনের লাশের সাথে কী হয়েছে। তারপরে আপনারা জানেন যে ওই আপনার ওই যে আশুলিয়া যে লাশগুলো যে পোড়াইলো, ওটার সাথে কী হয়েছিল, এই দৃশ্যগুলো সব সময় সামনে আসতে থাকে আমার। এবং আমি যে কীভাবে ছিলাম, আমি তো বাঁচবো যে ওটা আমি চিন্তাই করি না। এই ঘটনা হলে ওখানে আমি, এবং আমার কি, আমি যখন পড়ছি ওই সময় যারা দৃশ্যটা দেখছিল, আমার বাসা এলাকায় খবর হয়েছে যে সে মারা গেছে অলরেডি। আমি তো ওখানে বন্দি আছি, আমি তো দোকানের ভিতর বন্দি ছিলাম, কিন্তু 18 জুলাই ঘোষণা হয়ে গেছে আমি মৃত। এই মৃত পুরো ঘোষণা হয়ে গেছে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আসলে এই বাচ্চা, এটা আনন্দ। কি শাস্তি